স্মৃতি কাঁদে। স্মৃতিকে আমরা ভুলতে পারি না। স্কুল জীবনের হইচই, ক্রিয়া কৌতুক, কত স্মৃতি আর কত গানের খবর রচিত হল। এবারে বিদ্যালয়ের কথা, বেদনা স্মৃতির কথা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন বিদায় ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতের ফলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরুর দিকে এগিয়ে যাচ্ছে। মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক এবং আমার পিতৃমাতৃতুল্য সহকারী শিক্ষক, আমার সামনে উপবিষ্ট আমার বিদায়ী বন্ধুবান্ধব এবং আমার সবচেয়ে আদরের ছোট ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই পিএলকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাচ্ছে। আমরা একটা সময় ধরেই নিয়েছিলাম আমাদের বিদায় অনুষ্ঠানটা বুঝলে হবে না, কিন্তু পিএল কখনো হাল ছাড়েনি। সে একক প্রচেষ্টায় আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু পিএল না, গতকাল রাতে আমাদের বিদায় কিছু বন্ধুবান্ধব ছিল যারা সারা রাত অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চ সাজিয়েছে, চেয়ার বিছিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত পরিশ্রম করার জন্য। আমি আসলে আমার বক্তব্যে কোনো মানপত্র পেশ করব না। আমি আসলে তুলে ধরতে চাচ্ছি আমার স্কুল জীবনের সেই স্মৃতিময় মুহূর্তগুলো, যা কখনো ভুলতে পারবো না। হয়তো সারাটা জীবন আমার মনে করে থেকে যাবে। বিদায় শব্দটি 3 অক্ষরের হলেও এটার বেদনা কতটুকু ও কত গভীর তা আমরা আজ যারা বিদায় নিচ্ছি খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু তবুও বাস্তবতা তো মানতেই হবে। যদিও মানতে কষ্ট হচ্ছে, তবুও মানতেই হবে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। আজ স্কুলের ছুটির ঘন্টাটা মনে হলে একটু তাড়াতাড়ি বাজিয়ে দিলেন জামাল ভাই, কিন্তু অন্য দিনের ছুটির ঘন্টা আর আজকের ছুটির ঘন্টার মধ্যে একটা পার্থক্য আছে। আজকের পর থেকে ক্লাস করার জন্য আর আমাদের স্কুলে যেতে হবে না। হয়তো সাদা শার্টটা পরে স্কুলে এসে ক্লাস করতে অনেক ইচ্ছা হবে, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ করা কখনো সম্ভবপর হবে না। কথাটা ভাবতেই কেমন যেন খারাপ লাগছে। আসলে জীবনটা খুবই ছোট। এতদিন পড়তাম ও লোকের মুখে শুনতাম সময় ও নদীর স্রোত নাকি কারোর জন্য অপেক্ষা করে না। এই নির্মম সত্যটা আজ খুব ভালোভাবে বুঝতে পারছি। এই তো সেদিনের কথা, যখন ক্লাস 2 3-তে পড়তাম, ভাবতাম কবে 7 8 উঠবো। দেখতে দেখতে 7 8 পার করলাম, আজ স্কুলটা ছেড়ে চলে যাচ্ছি। আর স্কুলের ছাত্র হয়ে কখনোই আসতে পারবো না, এটা ভাবতেই নিজের অজান্তেই চোখের কোণে দুফোঁটা অশ্রু এসে বলছে, যেতে তো চাই না, তবুও কেন আজকে ভাবে তাড়িয়ে দিচ্ছ। হতে পারে নিজের অজান্তেই স্কুলটাকে এবং স্কুলকে সবাইকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। হয়তো আগে বুঝতাম না, কিন্তু আজ বিদায় বলে এসে তা তীব্রভাবে অনুভব করতে পারছি স্কুলটাকে কতটা ভালোবেসে ফেলেছি। আজকের পর থেকে বন্ধুদের মামু কাকু বলে জড়িয়ে ধরে আর কখনোই কুশল বিনিময় করা হবে না। আর কখনো বলা হবে না, বন্ধু আমার জন্য একটু জায়গা রাখিস। আর কখনো আমি আলিমের মাথায় চিমটি দিয়ে পিএল বা নাইমের দোষ দিব না। আর কখনো লুৎফর স্যারের ডায়লগও নকল করা হবে না। আর কখনো বৃহস্পতিবারে আমজাদ স্যারকে বলা হবে না, স্যার অনেক খুব সুন্দর গান করেন। মিস করবো বন্ধু বাবার নাম ধরে ডাকার। আর বৃষ্টি নামলে কখনোই আমাদের দেখতে পারবেন না বারান্দায় গান গাইতে। আর কখনো আমজাদ স্যার বলবে না, ওবায়দুল দেখো তো কে কে মোবাইল এনেছে। আমি মোবাইল খুঁজে পাওয়ার পরও বন্ধুদের বাঁচাতে স্যারকে বলবো, না স্যার কেউ মোবাইল আনে নাই। কখনো কলম নিয়ে মিথ্যা কথা বলবো না, কখনো মিথ্যা বলে কোনো স্যার থেকে কলম একবারেও নিব না। মাসুদ স্যারকে বলছি, আজকের পর থেকে আপনার ক্লাসে ফাঁকি দিয়ে আর কেউ মেয়েদের সাথে কথা বলবে না। কারণ যে ছেলেটা আপনাকে ফাঁকি দিয়ে মেয়েদের সাথে কথা বলছো, তার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আজকের পর থেকে আপনি তাকে আর কমলার চালগুলো খেপাতে পারবেন না। প্রথমে খুব খেপতাম আপনি কথা শুনেন, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আপনার খেপানোটা অনেক মিস করবো। আজকের পর থেকে আইরিন ম্যাডামের ক্লাসে আইরিন ম্যাডাম আমাকে আর বলবে না, ওবায়দুল একটু চুপ থাকো, নাহলে কিন্তু তোমার দাঁড় করা রাখবো। স্কুল লাইফে সবচেয়ে বেশি মিস করবো রোদের মধ্যে সমাবেশ করা। আর কখনোই সবাই একসাথে বলা হবে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সমাবেশের কথা মনে পড়ে গেল আমার কোরআন তেলাওয়াত ভুল হওয়ার কথা। আমি এই মঞ্চে কোরআন তেলাওয়াত ভুল করেছিলাম। জানি না ঘটনাটা কারো মনে আছে কিন্তু
কিন্তু আমার ঠিকই মনে আছে সেদিন আমরা স্যার আমাকে সবার সামনে অনেক বকাবকি করেছিল। খুব খারাপ লেগেছিল, ক্লাসে গিয়ে কান্নাও করেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি সেদিনের গালি আমার জন্য কতটুকু উপকার ছিল। সেদিন যদি স্যার আমাকে বকাবকি করতো না, তাহলে হয়তো আজ সবার সামনে আমি এভাবে নির্ভয়ে কথা বলতে পারতাম না। তাই স্যারকে ধন্যবাদ জানাতে চাই সেদিনের ঘটনার জন্য। আজকের পর থেকে সুলতান স্যারও বলবে না ওবায়দুল তোমার চুল অনেক বড় হয়েছে, চুল কাটো। আমিও আর স্যারকে মিথ্যা আশ্বাস দিয়ে বলবো না স্যার কাটবো তো। লুৎফর স্যার আজকের পর থেকে ওবায়দুল নামের ছেলেটি আপনার সাইকেল তুলে দিতে আর কখনো আসবে না। বাপ্পি স্যারের শুনে খুশি হবেন যে আজকের পর থেকে আপনার সাইকেলের পিছন থেকে আর কেউ টেনে ধরবে না। সেলিম স্যার আপনাকে আর কখনো আমি শ্বশুর বলে খাপাবো না। আজকে খুব খারাপ লাগছে আমার হারামি বন্ধুগুলোর জন্য। হয়তো স্কুল পার করে সবাই যার যার লাইফ গোছাতে ব্যস্ত হয়ে পড়বি। আজকের পর থেকে হবে না বিপ্লব ভাইয়ের দোকানে আড্ডা। আমিও আর তোদের ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে কখনো পালিয়ে যাব না। জানি অনেকে হয়তো রাস্তায় দেখলে চিনেও না চেনার ভান করবি, দেখা করতে বললে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে চলবি। হয়তো আজকের জামাল ভাইয়ের ছুটির ঘন্টা আমাদের বন্ধুত্বের শেষ ঘন্টা বাজিয়ে দেবে। কিন্তু বন্ধু তোদের অনুরোধ করছি কখনো ভুলে যাস না রে। খুব মিস করবো তোদের সাথে কাটানোর দিনগুলো। ভালো থাকিস তোরা সবাই, তোদের জন্য অনেক শুভকামনা রইল। সবাই স্যারদের কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমি স্যারদের কাছে ক্ষমা চেয়ে তাদের পর করে দিতে চাই না। কারণ আমি প্রত্যেকটি স্যারকে আমার বাবা মনে করি। আর বাবার কাছে ছেলেরা হাজার অপরাধ করলেও বাবা তা কখনো মনে রাখেন না। তারপরে যদি কোনোভাবে আপনাদের মনে দুঃখ দিয়ে থাকি তাহলে দয়া করে মাফ করে দিন। আর আমি মনে করি আপনারা আমাদের উপর রাগ করে থাকতেও পারেন না, কারণ আমি মনে করি বাবা কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে না। তাহলে আপনারা কীভাবে আমাদের উপর রাগ করে থাকবেন? আজ খুব বেশি মনে পড়ছে শেষ কয়েকদিন ক্লাসগুলোর কথা, কারণ আমরা শেষ কয়েকটা দিনে ভুলেই গিয়েছিলাম আমাদের সময় শেষ, আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমাদের বিদায়ের দুঃখটা কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে অক্সফোর্ড স্যারের বিদায় অনুষ্ঠান। অক্সফোর্ড স্যার এমন এক প্রদীপ যার আলোয় যে একবার আলোকিত হয়েছে তাকে কখনোই আর কোনো অন্ধকার গ্রাস করতে পারেনি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি এমন এক প্রদীপের সংস্পর্শে আসতে পেরে। আজ স্যারকে সবার সামনে একটা কথা বলতে চাই যা কখনো বলা হয় নাই। ভরা সমাবেশে স্যারকে বলতে চাই, স্যার আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। স্যার আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার আদর্শ নিয়ে বড় হতে পারি। আর আমরা সবসময় প্রার্থনা করি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে যেন তিনি আপনাকে ভালো রাখেন। আরেকজন মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমরা হয়তো সারা জীবন অপরাধী হয়ে থাকব। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক রফিকুল স্যার, যার অক্লান্ত পরিশ্রমেই আজ স্কুলটা এত দূর আসতে পেরেছে। তিনি স্কুলের ভালোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত থাকেন। তিনি কতটা মহৎ আর উদার তার প্রমাণ আমি নিজে পেয়েছি। যখন শিক্ষামূলক কোনো কার্যক্রমে আমরা বাইরে যেতাম তখন দেখতাম অন্যান্য স্কুলের হেড স্যার শুধু তাদের ছাত্রদের যাতায়াত খরচ দিত, তাদের একটা বিস্কুট খাওয়ার টাকা পর্যন্ত দিত না। কিন্তু সেখানে আমরা গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেতাম। খাওয়ার কথা মনে পড়তে মনে পড়ে গেল আলামিন স্যারের কথা। স্যার আপনার মনে আছে আমি বারবার খাওয়ার পর আপনার কাছে বায়না করতাম, স্যার একটা ঠান্ডা খাওয়ান, ঠান্ডা না খেলে আমার ভালো লাগে না। স্যার আজকের পর থেকে আমি আর আপনাকে কখনোই বায়না করবো না, আর কখনো ঠান্ডা খাওয়ার কথা বলে আপনাকে বিরক্ত করবো না। যাই হোক, হেড স্যারের জন্য অনেক শুভকামনা রইল। আর আমরা সত্যি গর্বিত আপনার মতো একজন প্রধান শিক্ষক পেয়ে। কারণ স্যারের এত টাকা নষ্ট করেও যখন কাজে করে ভালো কিছু করতে পারতাম না, তবুও তিনি কখনোই রাগ করেন নাই, বরং হাসি মুখে বলেছেন এবার হয়নি তো কী হয়েছে, আগামীতে হবে ইনশাল্লাহ। স্যার সত্যি আপনি ধন্য। আমি আরেকজন মানুষের কথা বলে আমার বক্তব্য শেষ করব, যে হলো আমাদের জামাল ভাই, যে কিনা সবসময় লোকচক্ষুর আড়ালে থেকেছেন। জামাল ভাই আজকের পর থেকে তোমার পেটের ভুঁড়ি ধরে আমি আর টানাটানি করবো না, ভালো থেকো ভাই। অনেক বক বক করলাম, অনেক বিরক্ত করলাম, কিন্তু আজ কথাগুলো না বললে আর কোনো দিন বলার সুযোগ পেতাম না, আমার এই কথাগুলো অব্যক্তই রয়ে যেত। যাই হোক, সবাইকে অনেক জ্বালাইছি, আর চাইলেও জ্বালাতে পারবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি। অবশেষে সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বিদায় সবাই। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত প্রচেষ্টায় যথেষ্ট নয়, তাই এখানে শিক্ষকের ভূমিকা অনেক। কিন্তু চেতনায়, ঐতিহ্য ও লালনে আমরা বাঙালি। আমাদের সংস্কৃতিতে পিতামাতার দোয়া এবং সন্তানের আশীর্বাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবারে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন পত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মাসুদ স্যার।
হ্যালো, আমার সাউন্ড বক্সের অবস্থা খারাপ, গলা তো গিয়েছে ভেঙে, কথা হবে থেমে থেমে। তো আমাদের স্যারের বিদায় পর্বের পরে এখন তোমাদের বিদায়। তোমাদের তো এটা বিদায় না, এটা আমি তোমাদের বিদায় বলবো না, কারণ তোমরা একটা বড় স্টেপ, তোমাদের লাইফের একটা বড় স্টেপ তোমরা অতিক্রম করতে চলেছো। তোমরা এখান থেকে ভালো কিছু করে তোমরা তোমার জীবনটা তৈরি করে নেবে। পরীক্ষা কেমনে দিতে হবে এর আগে তোমরা পিএসসি পরীক্ষা দিয়েছো, জিএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা মোটামুটি ভালোই জানো। তবে আমাদের ছাত্রদের একটা দোষ আছে যে আমরা পড়াশোনা কম করি। এখন পরীক্ষা পদ্ধতিতে হচ্ছে এরকম, যারা ভালো করতে চায় তাদেরকে তো পড়াশোনা করতেই হবে। আর যারা আমরা একটু মিডল কোয়ালিটির স্টুডেন্ট আছি, যদি তোমরা এই কয়দিনও পড়ো, এটা 100% সত্য, যদি তোমরা এই কয়দিনও পড়ো তোমাদের একটা ভালো রেজাল্ট আশা করা যায়। আমরা মোবাইল বাদ দিই, এই যে সেলফি স্টিক নিয়ে ঘোরাফেরা করতেছি এগুলো একটু বাদ দিই, একটু বন্ধু বান্ধবের সাথে মেশা বাদ দিই। এই কয়দিন যতটুকু সময় আছে আমরা চেষ্টা করব আমাদের পড়াশোনার পরিবেশটাকে একটা সুন্দর পরিবেশ দিতে। তোমরা তোমাদের বাসার পড়াশোনার জায়গাটাকে এরকম ভাবে তৈরি করে নেবে, যেটাকে আমরা বলি যে কিছু কিছু ডিস্টার্বিং ইস্যু আছে। যেমন তুমি যেখানে পড়ো সেইখান থেকে তোমার বাবার ঘর দেখা যাচ্ছে, তুমি যেখানে পড়ো তার পাশের ঘরেই টিভি চলতেছে, তুমি যেখানেই পড়ো তার পাশের ঘরেই আরো অন্য কোনো কিছু সাউন্ড শোনা যায়। এই সকল ডিস্টার্বিং যে ইস্যুগুলো আছে এইগুলো আমরা একটু এই কয়দিনের জন্য আমরা এরকম একটা পরিবেশ তৈরি করব যে আমি যখন পড়াশোনা করতে যাব তখন যেন কোনো এই ধরনের কোনো ইস্যু আমার সামনে না আসে। কারণ এই ধরনের কোনো কিছু আসলেই তুমি দেখবো ওইখানে তোমার 10-15 মিনিট টাইম চলে গেছে। কমসে কম মানুষের ফোকাস টাইম বলে একটা কথা আছে, একটা জিনিসের উপর মানুষ ফোকাস রাখতে পারে 23.5 সেকেন্ড। আমরা পড়াশোনা করি, অনেকেই পরীক্ষার সময় পড়াশোনা করতেছি তো করতেছি সারা দিন রাত পড়াশোনা করতেছি। আসলে এই সকল পড়াশোনাতে আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখি যে আমার সাথে যারা পড়ছে এরকম অনেকে আছে সারা রাত পড়তেছে, কিন্তু যা কি করে পরীক্ষার হলে যাওয়ার মনে থাকে না। যেটাকে বললাম যে ফোকাস টাইম বলে একটা কথা আছে 23.5। যে কোনো একটা জিনিস তোমরা পড়তে যাবে সর্বোচ্চ কনসেন্ট্রেশনটা তোমার ওই 23.5 বা 25 মিনিট হবে। 25 মিনিটের বেশি কিন্তু হবে না, 25 মিনিটটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। তো আমরা চাইবো যে আমি কিন্তু শুধু পড়াশোনার পরিবেশটা নিয়ে কথা বলতেছি, যে আমাদের মেন্টালি একটা রিল্যাক্সেশন দেব, আমরা আমাদের মনকে একটা রিওয়ার্ড দেব যে আমরা পড়বো হচ্ছে 25 মিনিট, 25 মিনিট পরে আমি আমার মনকে বোঝাবো যে 5 মিনিট আমি রিল্যাক্স করবো। তাহলে তুমি দেখবে তোমার এই 25 মিনিটের পড়াটা 1.5 ঘন্টা থেকেও বেশি হচ্ছে। আর যদি তোমার এইরকম মেন্টালিটি থাকে আমি পড়তেই যাবো, তাহলে দেখবে যে অতটুকু মনোযোগ কিন্তু তোমাদের হয় না। ঠিক আছে? আর ইংরেজিতে একটা রুলস আছে, রুলস অফ টু বলে একটা কথা আছে। এই বিষয়টা হচ্ছে এরকম, এটা পড়াশোনার ক্ষেত্রে যে আমরা যখন পড়াশোনা করতে যাব অনেক সময় অনেক বেশি পড়া দেখে আমাদের কিন্তু মানে এমনি মেন্টালিটি দুর্বল হয়ে যায় যে এত পড়া আমরা কেমনে পড়বো। তো এখানে তোমরা রুলস অফ টু ফলো করতে পারো। কিরকম? যে ছোট ছোট জিনিসগুলো আমরা আগে পড়ে নেব। যখন তুমি ছোট ছোট জিনিসগুলো একটা চ্যাপ্টারের মধ্যে থেকে পড়ে নেবে তখন দেখবা যে চ্যাপ্টারের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, আর বড় জিনিসগুলা আমরা পরে ধরবো। আর সবচেয়ে বেশি ছাত্র জীবন থেকে আমরা যেটা একবার প্রথম থেকে শুনে আসছি ডিসিপ্লিন। আমরা যেটা করব সেটা অবশ্যই ডিসিপ্লিন, যে কাজটাই আমরা করব আমাদের জন্য ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সম্ভব নয়। আর এখন থেকে আমাদের প্রিপারেশনটা ঠিক করে নিতে হবে যে আমরা আসলে কোন সময় কি করবো। এখন যদি তোমরা টাইমটা নষ্ট করো আর কিন্তু তোমরা টাইম পাবে না, এটা তোমাদের প্রপার টাইম। এই টাইমের একটা সময় কিন্তু তোমাদের কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। আর আমরা যে কোনো কাজ করি না কেন, এটা পড়াশোনার ক্ষেত্রে বলো আর লাইফের ক্ষেত্রে বলো, আমরা কাজ করবো স্মার্টলি। আমরা সবসময় কাজ করবো স্মার্টলি। তুমি পড়তেছো, অনেক ছাত্র আছে সারাদিন পড়ে,
কিন্তু রেজাল্ট ভালো করে না। আবার অনেক স্টুডেন্ট আছে যে সারাদিন পড়ে না, দৈনিক 4-5-6 ঘন্টা পড়ে বা তার থেকেও কম পড়ে, কিন্তু ওর রেজাল্ট কিন্তু সবচেয়ে ভালো। কারণ ও যখন পড়ে ও চিন্তা ভাবনা করে পড়ে। তো আমরা যে যখন পড়বো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখবো যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বেশি, সেগুলো একটু ভালো করে পড়বো, আর কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো একটু আমরা ফোকাসটা একটু কম করলাম। তো আমরা যদি পড়াশোনার পরিবেশটা এই কয়েকদিনের জন্য এইরকম ভাবে আমরা করে নিতে পারি, তো আমি আশা করি যে তোমরা এই লাইফের এই পার্টটা খুব ভালোভাবেই তোমরা উতরে যাইতে পারবে। তোমাদেরকে আমরা 5 বছর গাইড দিছি, এর ভিতরে আমাদের অনেক ভুল থাকতে পারে। তো আমাদের ভুল যাই থাকুক, তোমরা কিন্তু 5 বছর পেরিয়ে এসেছো। আমি মনে করি এখন তোমাদের সকলেরই প্রিপারেশন অনেক ভালো। তোমরা এই কয়দিন সময়টা নষ্ট না করে এই সময়টার প্রপার ইউজ তোমরা করো। আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে, এই বিষয়টা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। আর পরীক্ষার বিষয়ে যে কথাটা বলবো, আমি এটা বারবারই বলি, আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, আমরা একটু খুঁজি যে আমাদের বাংলাদেশ, তো আমরা বাংলাদেশে বসবাস করি, যে প্রশ্ন বোধহয় আউট হবে। আমাদের তো আর ওই টাকলু শিক্ষামন্ত্রী নাই, প্রশ্ন আউট আর যুগ নাই। এখন দীপমণি আইছে, প্রশ্ন কিন্তু আর আউট হয় না। এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে একদম ঝেড়ে ফেলতে হবে। সবার কাছেই ফেসবুক আছে। আমি দেখি পরীক্ষার মধ্যে অনেকে 2টা-2.5টা মতো ফেসবুকে থাকে, কারণ তোমরা অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড। এই বিষয়টা যেন না হয়, এটা একদম মাথার থেকে ঝেড়ে ফেলো। এটা হবে না, তুমি যেটা করবে সেটাই তোমার কাজে লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আগামী দিন তোমাদের ভালো হোক, তোমাদের জীবন উন্নত হোক, এই শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ স্যারকে। শেষ করে দিলাম স্কুল জীবন। কত বন্ধু বান্ধবী, কত দুষ্টুমি, কত আড্ডা, কত গল্প, আবার টেবিলে হাত দিয়ে বাজানো ঢোল। কতটা গেয়েছি গান, কত উস্কানি কথা, কত রাত ফাঁকিবাজির মধ্যে নীরব অভিমান। এই পর্যায়ে শিক্ষামূলক বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের পিএইচডি শিক্ষক জনাব লুৎফর রহমান স্যার। লুৎফর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সকলকে এই শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আমি আবার মাইক্রোফোনে এসেছি। হ্যালো স্টুডেন্ট, অ্যাটেনশন প্লিজ। আমি আশা করব যে আমরা অনুষ্ঠানকে সফল করার জন্য যা যা করা দরকার, 1 নম্বর হচ্ছে যে যাই বলুক, ভালো লাগুক চাই না লাগুক, কথাটা শোন। এটা একটা শ্রেষ্ঠ গুণ। আজকের এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত অনুষ্ঠানের প্রধান অর্থাৎ সভাপতি এবং অন্যান্য আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অতিথি এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 2-1টি কথা বলবো, বেশি বলবো না। তা আমার আজকে ভালো লাগছে যে বিদায় অনুষ্ঠানটা আমরা ঘরোয়া করেছিলাম ইতিপূর্বে বেশ কয়েক বছর। এরও কিছু প্রেক্ষাপট আছে। আমি প্রধান শিক্ষক নাই এখন এখানে উপস্থিত, আমার সহকারী প্রধান শিক্ষক আছে। আমার আজ ভালো লেগেছে, হ্যালো স্টুডেন্ট, আমার আজ ভালো লেগেছে, আমি মুগ্ধ, আমি প্রীত যে আমার এই ছেলেরা যাদেরকে আমি নাদান, ক্লাস, মেধাহীন বলি, তারা আজকে এত সুন্দর সুন্দর শব্দবিন্যাস, এত সুন্দর সুন্দর কথামালা, এত সুন্দর স্মৃতিচারণ করেছে। আমার খুব ভালো লেগেছে। তাই আমি চাবো 2 প্রধান শিক্ষককে যেভাবেই হোক আমরা আগামীতে এইভাবেই আমরা ডেকোরেটেড অবস্থায় যাতে আমরা বিদায় নিতে পারি বা আমরা বিদায় দিতে পারি, এটা আমার 1 নম্বর বক্তব্য। আমি সবার প্রতি সন্তুষ্ট। যাদেরকে আমি মনে করতাম যে এরা বোধহয় খুব একটা ভালো না, কিন্তু আজকে তাদের কথায়, শব্দে, তাদের বাচন ভঙ্গিতে আমি মুগ্ধ। যাই হোক, পরবর্তীতে আসি। আমরা বিদায়, মাসুদ স্যার বলেছে, এই বিদায়টা হলো যে আমার একটা
ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে একটা সেশন, এই স্তর শিক্ষা, সেই স্তরটাকে অতিক্রম করার বিধি। তোমরা যারা শিক্ষা করবে, যারা স্বপ্ন দেখবে, যারা ভালো কিছু করার চেষ্টা করবে বিদ্যা অর্জনের মাধ্যমে, তারা ততদিনই তোমরা এটা বিদায় না, প্রত্যেকটা কয় আরো কতগুলো স্টেজ আছে। যে সবচেয়ে বড় যে তোমরা প্রাথমিক স্টেজ পার হয়েছো, এইবার তোমরা মাধ্যমিক স্টেজকে অতিক্রম করবে। সবচেয়ে যদি আমি স্বপ্ন দেখতে চাই, আমি যদি শিক্ষা অর্জন করতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ সেটা হচ্ছে মাধ্যমিক স্তর। রবীন্দ্রনাথ বলেছে, ডিমের পুর যখন মুরগি তা দেয় 21 দিন লাগে, হাঁসের হয়তো 28 দিন, 27 দিন, 29 দিন লাগে। বাচ্চা যখন ডিমের খোসা ফেটে একটু মাথা বের হয়, কি ছটফটানি, কি যে অবস্থা। আমাদের এই মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের অবস্থা কিন্তু এটা। আমরা খুব ছটফটানিতে থাকি, তারপর এক সময় সেই ছটফটানি থেকে আমরা বের হয়ে যাব, আমরা উন্নতর শিখরে যাব। তো এখানে আমাদের কিছু পরিকল্পনা, কিছু শৃঙ্খলা আমাদের দরকার। আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, আমি বলবো যারা স্বপ্ন দেখি, তারা স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা পরিশ্রম করব, সময়টাকে বাজেটিং করে চলবো, অর্থটাকে আমরা বড় করে না দেখি। অর্থ আসবে টুডে আর টুমারো, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কারো অর্থের সংকট হতে পারে, আবার অর্থের সংকট কেটেও যেতে পারে। কাজে শিক্ষার ক্ষেত্রে আমরা অর্থনৈতিক সংকটকে সংকট মনে করব না, ধৈর্য সহকারে আমরা বই, পুস্তক, খাতাপত্র যা লাগে এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো এবং আমরা এতে আমরা যত্নশীল হব। আমি যেটা বলবো যে তোমরা এখানে একটা মাধ্যমিক স্তর পার হয়ে যাবে। আমি তোমাদের কাছে আশা করব যে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব আমরা বিদ্যা অর্জনের লেখাপড়া চালিয়ে যেতে। লেখাপড়া চালিয়ে অনেকেই হয়তো ড্রপ আউট হবে, এটাও প্রাকৃতিকভাবেই হয়ে আসছে আমাদের সমাজে। অনেকেই ড্রপ আউট হয়ে যায়, এসএসসির পরে পড়ে না, ইন্টারমিডিয়েটের পর পড়ে না, কেউ অনার্সের পরে পড়ে না। অনেক ভালো ছাত্র ভার্সিটিতে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের সমাজের অনেক দুষ্ট চক্র আছে, অনেক ক্ষত আছে। তার ভিতর বর্তমান যে চক্রটা সবচেয়ে বেশি, সেটা মাদক আসক্ত। আমি আশা করব অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে তোমাদের মধ্যে, বা তোমার এই বড় ভাই বা তোমার এই চাচা বা আত্মীয় স্বজনের মধ্যে, এটা বোঝা যায় না। তারা এজেন্ট এসেছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রুপিং করে তারা যে কোনো ভাবে সহানুভূতি দেখিয়ে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে ছাত্র ছাত্রীদেরকে বিপদে নেওয়ার চেষ্টা করে। আমি আশা করবো এই বিষয়ে তোমরা সবাই সচেতন। এরপর আসি যে ভবিষ্যতে তোমরা যেই যাই হও, আমার প্রশ্ন যে আমরা যাতে মনুষ্যত্ব অর্জন করতে পারি, এই আশাটা আমি রাখতেই চাই যে আমরা মনুষ্যত্ব অর্জন করার জন্য বিদ্যা করব। এরপর আসি আমরা পরীক্ষা সংক্রান্ত। মাসুদ স্যার বেশ কিছু পরিবেশের কথা বলছে, আমি পরীক্ষা হলের কিছু কথা বলব। আমরা প্রথমে প্রতিদিন পরীক্ষায় নিয়ম হলো আধা ঘন্টা আগে পরীক্ষা হলে প্রবেশ করা। এটা আমার জন্য অত্যন্ত জরুরি। কেউ হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে থাকবে, অধিকাংশ হয়তো বাড়ির থেকে নিজস্ব পরিবহন ঠিক করছো, ভাড়ায় চালিত বিভিন্ন, তারা আমরা সময় সম্পর্কে সতর্ক হব। প্রথম দিন যাতে আমরা প্রতিদিনে আধা ঘন্টা আগেই কিন্তু পরীক্ষা হল ক্যাম্পাসে আমাদেরকে উপস্থিত হতে হবে। কোনো প্রকার মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আমরা নেব না, এরকম দুঃসাহস আমরা কেউ দেখাবো। দ্বিতীয়ত হলো পরীক্ষা হলে প্রবেশ করবে, তার নির্দিষ্ট আসনে বসবে। আমরা যে হল ডিউটি করি, আমরা যারা ইনভিজিলেটর, তারা দেখি বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলে পরীক্ষা হলের যে একটা সুন্দর নির্মল শান্ত পরিবেশ নষ্ট করে। এটা যারা ভালো ছাত্র, যারা ভালো ভালো স্বপ্ন দেখে, তাদের জন্য ক্ষতিকর। তা আমরা চাবো আমরা সবাই বন্ধু বান্ধব, একে অপরে স্কুল হোক বা স্কুল, আমরা সবাই একই স্টেজে, আমরা যেন পরিবেশটা সুন্দর থাকে, শান্ত থাকে। এরপর আসি পরীক্ষা হলে করণীয়। প্রথমে এই পরীক্ষা হলে প্রবেশ করবে, স্যারেরা যাবে, তোমাকে নির্দেশনা বেল হবে, ওয়ার্নিং বেল হবে, স্যারেরা প্রবেশ করবে। কোনো ছেঁড়া ফাটা আছে কিনা, প্রথমে খাতার টপ যেটা থাকে OMRC, স্টুডেন্ট ইনফরমেশন যেটা, এই কাগজটা, এটা আমরা দেখবো ছেঁড়া ফাটা।
আছে কিনা, কোনো ল্যাপটপে কালি আছে কিনা, দেখলে স্যারকে দাঁড়িয়ে যাবে, স্যার খাতা চেঞ্জ করে দেবে। আর যদি কোনো অসুবিধা তাহলে কথাই নেই। এরপর খাতায় আসলে খাতার উপরেই প্রথমে লেখা আছে সন। কোন সনে পরীক্ষা দিচ্ছ তুমি? 20 সন না 18 সন না 17 সন? এই সনটা আমরা পূরণ করব। তারপরে লেখা থাকবে তোমার রোল নাম্বার। তোমার রোল নাম্বার অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেটা দেখে তুমি যে কয়টা ডিজিট আছে সেটা আমরা পূরণ করব। তারপর আছে রেজিস্ট্রেশন কার্ড, সেটা আমরা পূরণ করব। তারপর আছে বিষয় কোড, সেটা আমরা পূরণ করব। তারপর আছে বোর্ডের নাম, সেটা আমরা পূরণ করব। তারপর আছে তোমার যে এসএসসি পরীক্ষা না, জেএসসি পরীক্ষা না, এইচএসসি পরীক্ষা, সেটা আমরা পূরণ করব, সব বৃত্ত ভরাট করব। এটা আমরা সতর্কতার সাথে করব। তারপরও আমাদের ভুল হতেই পারে। আমরা অল্প বয়স, আমাদের টেনশন কাজ করে, কারো কারো ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, ওই স্যারকে ডাকবে, স্যারকে বলবে স্যার আমার এই সমস্যা আছে, কি করা যায়? স্যার সুন্দর সমাধান দিয়ে দেবে। ক্লিয়ার? পরিষ্কার? এই উপরে যে শীটটা থাকবে, তোমরা জেএসসি পরীক্ষা দিয়েছো, 3টা অংশ থাকে। প্রথম অংশটা তুমি পূরণ করবে, মাঝখানের অংশটাও তোমার না, শেষের অংশটাও তোমার না। ক্লিয়ার? এটা আমরা যথাযথ পূরণ করব। তারপর কোশ্চেন যখন দেবে, কোশ্চেন আমরা পাওয়ার পর যেটা সবচেয়ে সতর্কতার বিষয়, যত দূর সম্ভব তুমি প্রশ্নটা হাতে নিয়ে বিশেষ দ্রষ্টব্য থেকে শুরু করে শেষ পর্যন্ত রিডিং পড়বে। তোমাকে কয়টা গ্রুপ আছে, কি কি নির্দেশনা আছে, বিশেষ দ্রষ্টব্যের মধ্যে কোন গ্রুপ থেকে কয়টা দিবে, এর নির্দেশনাটা আমরা মেনে চলব। দ্বিতীয়ত হলো তুমি কোন প্রশ্নের উত্তর লিখবে। ওই যে 7টা প্রশ্ন থাক বা 11টা প্রশ্ন থাক বা 9টা প্রশ্ন থাক বা 8টা প্রশ্ন থাক, তুমি দেখবে যে প্রশ্নের উত্তর সবচেয়ে তোমার কাছে সহজ মনে হয় সেই নম্বরটা আগে লিখবে। দেখে মূল নাম্বার যে তোমার যেটা পছন্দ, যেটা তুমি ভালো পারবে, এরকম তোমার কমনগুলো তুমি যখন লিখবে, তখন তোমার কনফিডেন্স, তোমার তখন আত্মবিশ্বাস বেড়ে যাবে। যেটা ভুলে গেছিলা পড়া, সেটাও তোমার মনে হবে। তুমি দেখবে যে তোমার পরীক্ষা তখন সুন্দর হয়ে গেছে। তারপরও 100% কমন হয় না, এর টেনশনের কিছু নাই। তোমার যে অবস্থা, অন্যান্য সবারই অবস্থা। তোমার কমন পড়ে নাই, তুমি মনে করে কারোই পড়ে, তাহলে তোমার মতো এখন এরপর আনুষঙ্গিক যেটার উত্তর দেওয়ার কথা, তারপর তুমি দেখবে কোনটা আংশিক মনে আছে সেটা দিবা, কোনটা কিছুই মনে নাই, একটু একটু জটপট মনে আছে সেটা তুমি টাচ করবে। ক্লিয়ার? এরপর আরেকটা বিষয় আছে, কাগজ লিখতে লিখতে তোমার খাতা ভুলে যাবে। তুমি তখন দাঁড়াবে, স্যার আমার অতিরিক্ত উত্তরপত্র দিয়ে। স্যার দাঁড়াইলে কি চাও? আমি উত্তরপত্র চাই, তোমাকে দেবে। উত্তরপত্রটা নেবে, নিয়ে তুমি ওখানেও আবার লেখা আছে কোন সাবজেক্ট, বিষয় কোড, সেখানে লিখবে। লেখার পর তোমার খাতার উপরে অতিরিক্ত উত্তরপত্রের অনেকগুলো ক্রমিক নাম্বার আছে, 1 2 3 4, তুমি প্রথম ঘরটা পূরণ করবে। আরেকটা খাতা নিবে, দ্বিতীয় ঘর পূরণ করবে। আরেকটা খাতা নিবে, তৃতীয় ঘর। সাধারণত 3টার বেশি কারো লাগে না, কারো লেখা একটু বড় বড়, কারো লেখা ছোট, তাই না? কাজে কাগজের কোনো সমস্যা নাই, কোনো তুমি যতবার কাগজ লাগে ছাড়েরা দেবে। ক্লিয়ার? এরপর হলো যে তুমি পরীক্ষায় খাতায় নির্দেশনা আছে, প্রথম খাতায় লেখা আছে এখান থেকে লেখা শুরু করবে, তুমি ওখান থেকেই শুরু করো। ছোট প্রশ্নটা প্রথম পৃষ্ঠায় লেখো, ক বা ক, যে তোমার জ্ঞানমূলক, অবশ্য ব্যাখ্যামূলক। এরপর গ ঘ অন্য পৃষ্ঠায় লেখো। এখন আসি আমার গণিত বিষয়ে। গণিত বিষয়ের ছাড় আমি বিজ্ঞান, পদার্থ, রসায়ন, উচ্চতর এগুলো আমি পড়াই। এখানে তোমাদের জন্য আমার নির্দেশনা হলো যে একই যে উত্তরটা তুমি সবচেয়ে ভালো জানো সেটা লেখো। আরেকটা জিনিস মনে রাখবে, যে অঙ্ক তোমার আসছে, অঙ্ক পারতেছ না, কিন্তু অঙ্কের মধ্যে সূত্র আছে, তুমি সূত্রটা সঠিকভাবে লিখবে। তুমি কিছুই পারো না, ওই অঙ্কটা করতে যে সূত্র লাগবে, সূত্রটা সম্বন্ধে ধারণা আছে, তাহলে সূত্রটা তুমি সুন্দরভাবে লিখবে যাতে ভুল না হয়। কাজে আমার বইয়ে অঙ্ক করতে যে সূত্রগুলো লাগে, এগুলো না একটু যত্ন সহকারে মুখস্থ। সূত্র যদি লিখতে পারো, তুমি কিছুই লেখো নাই, তাও সেখানে স্যার খুব দরদি, স্যার তোমাকে মার্ক দেবে। ফেল করার কোনো সম্ভাবনা নাই। ফেল সেই করবে যে খাতা শূন্য রেখে আসবে, ফাঁকা রেখে আসবে। তারপরে আমি আরেকটা বলি, আমাদের কিছু ছাত্র আছে একদম পিছন বেঞ্চে বসে, খুবই দুর্বল, পড়তে চাই না, বাড়িতেও পড়ে না, পরীক্ষার আগের রাতেও পড়ে না, সকালে ঘুমতে যা হয় হবে। তার জন্য আমি বলছি, তুমি ক্লাস
ক্লাসে যাই করে থাকো, যে কয়টা পারো লিখবে, তারপর অন্যান্য প্রশ্নের বেলায় তোমার আধুনিক গান, বাংলা গান যাই মনে আসে, মানে ওই বিষয় যে তোমার আসছে তোমার গতি কি, তুমি যা বোঝো লিখে দিয়ে আসো। তরুণ বোঝো না, যা বোঝো তুমি লিখে দিয়ে আসো, তোমার যা মনে চায়। এটা কখন? শেষে, একদম পরীক্ষার হয়তো শেষ পর্যায়ে আধা ঘন্টা আছে বা 1.5 মিনিট, 1.5 ঘন্টা আছে, এই সময় কমন পড়বো যেগুলো তোমার 2 ঘন্টার মধ্যে লেখা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা অনুরোধ করব, যেটা হলো এই পরীক্ষা হলে আমরা নীরব থাকবো, তবে এছাড়া ইঙ্গিতে পাশের জনক আমার বন্ধু আমার স্কুলের, তাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। সেটা পরীক্ষার হলের পরিবেশ বুঝে স্যারকে মনোযোগী করে, স্যারকে বেশি পেঁচাল পারলে, বেশি ডিস্টার্ব করলে স্যার মেজাজ গরম হয়ে যাবে। সবাইকে 20 টাইট বলে একটা কথা আমাদের আছে, টাইট করে দেবে। একটা বিষয়ে 2টা বিয়েটা টাইট করলে তোমার এই ক্লাস গেছে। কাজেই শান্তশিষ্ট থাকে, স্যারের সাথে সুন্দর ব্যবহার করে, স্যারকে সন্তুষ্ট রেখে যতদূর সম্ভব বন্ধু বান্ধবকে আমরা সহযোগিতা করব। স্যার যদি কখনো বলে এই সাবধান, তখন বুঝতে হবে কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কেউ এসছে, তাড়াতাড়ি বাস অ্যাটেনশন হয়ে যাবে কারোর সাথে, বাস নীরব হল। তাহলে দেখবে তোমাদের জন্য অনেক পরীক্ষার যে আসানটা, এই আসানটা পেয়ে যাবে, যে ভয়টা এটা কেটে যাবে। সর্বোপরি সকলেই সুন্দর থাকো, ভালো থাকো। আবহাওয়া একটু চেঞ্জ হতে পারে তোমাদের পরীক্ষার ভিতর, কাজে আমরা স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবো। আরেকটা কথা আমি অনুরোধ করব, পরীক্ষা হলে আমাদের মেয়েরা যাবে, অনেকেই বিভিন্ন ছেলে বহিরাগত বা অন্য স্কুলের বিভিন্নভাবে কিছু প্রস্তাব, সহানুভূতি দেখাতে চেষ্টা করবে। তুমি তোমার ব্যক্তিত্বের মাধ্যমে তার সহযোগিতা নেবে, কিন্তু শালীনতার মাধ্যমে এমন কিছু না করি স্কুলের আমাদের দুর্নাম হয়, বলে কি অমুক স্কুলের ছাত্রী অমুক ক্লাস বিয়ে করেছে। বিয়ে করো বাবা, এসেছি পরীক্ষার পরে করো। এরকম যদি কারো পরিকল্পনা থাকে, থাকতেই পারে, বয়সের দোষ হতেই পারে। আমি অনুরোধ করব, এরকম ঘটনা বা এরকম পরীক্ষা শেষ গেছো যমুনা, আমাদের নাসিম ভাই যমুনা সে পার্ক তীরে অনেক কিছুই করেছে, ওখানে চলে যাবে না, এই কদিন একটু স্থগিত করো। অনেকেরই সম্পর্ক থাকতে পারে, ডেটিং এর অভ্যাস আছে, না করলে ভালো থাকে না। আমি অনুরোধ করব ছেলে এবং মেয়েদেরকে আমরা আপাতত ডেটিং প্রোগ্রামটা ওই পরীক্ষার মধ্যে না রাখি। গার্হস্থ যারা গার্জিয়ান, বাবা মাকে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা তো একটাই শেষ, আসে না কেন, একটা টেনশন থাকে। কাজে আমরা পরিবারকে টেনশন মুক্ত রাখবো, পরিবারকে সুস্থ রাখবো, আমি সুস্থ থাকবো। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে।